সুরজপুর গ্রামটি ছিল ছোট এবং সাধারণ। চারিদিকে ক্ষেত, দূর পর্যন্ত বিস্তৃত সবুজের সমারোহ, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী। ওপর থেকে দেখলে সেই নদীটি ভারী সুন্দর লাগত। স্বচ্ছ জল, রোদে ঝিকমিক করা ঢেউ, তীরে ঘন ঘাস আর মাঝে মধ্যে পাখিদের কলতান। কিন্তু গ্রামবাসীরা ভালো করেই জানত যে এই সৌন্দর্য কেবলই এক মায়া। নদীর স্রোত যে কোনো সময় তীব্র হয়ে উঠত। মাঝ নদীতে তৈরি হতো গভীর ঘূর্ণিপাক, যা নিঃশব্দে মানুষকে নিজের কবলে নিয়ে তলিয়ে দিত। এর আগে অনেক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা শিশুদের কড়া নির্দেশ দিয়ে রাখত যেন তারা তীরের ধারে কাছে না যায়। কিন্তু বাইরে থেকে আসা মানুষজন এই বিপদ বুঝতে পারত না। জল দেখে লোভ সামলাতে না পেরে চিন্তা না করেই নেমে পড়ত। এক গরমের দুপুর, সূর্য মাথার ওপর, গ্রামের কাছে নদীর তীরে এক ঝলমলে দামি লাক্সারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক যুবতী নামল, বয়স প্রায় ২২ বছর। ফর্সা গায়ের রং, পরিপাটি করে বাঁধা লম্বা চুল, দামি পোশাক, চোখে বড় সানগ্লাস। তার চলনে শহরের আভিজাত্য স্পষ্ট ফুটে উঠছিল। তার নাম প্রিয়া। সে শহরের এক নামকরা শিল্পপতির একমাত্র মেয়ে। তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বড় বড় কারখানা, বিদেশে প্রপার্টি আর বিলাসিতার জীবন। প্রিয়ার জীবন সবসময় ঐশ্বর্যের মধ্যেই কেটেছে। কিন্তু ছোটবেলায় কয়েক বছর সে এই সুরজপুর গ্রামেই কাটিয়েছিল। তার বাবার কোনো পুরনো ব্যবসা ছিল এখানে, তাই তারা সপরিবারে কিছুকাল এখানে থাকত। এখন অনেক বছর পর প্রিয়া তার এক বান্ধবীর সাথে বেড়াতে এসেছে। গাড়ি থেকে নামতেই প্রিয়ার নজর পড়ল নদীর ওপর। ছোটবেলার স্মৃতিগুলো আচমকা ভিড় করে এলো। তার মনে পড়ল ছোট থাকতে সে এই তীরের কাছে খেলত, নদীর জলে পা ডুবিয়ে বসে থাকত, পাথর ছুঁড়ে ঢেউ তুলত। আজ জল আরও স্বচ্ছ আর আকর্ষক মনে হচ্ছিল। রোদের আলো জলে পড়ে চিকচিক করছিল। প্রিয়া হেসে বান্ধবীর দিকে তাকিয়ে বলল, চল না, একটু জলে পা ডুবিয়ে বসি, এই গরমে খুব আরাম হবে। বান্ধবী সাথে সাথেই মানা করল। প্রিয়া, পাগল হলে নাকি? গ্রামবাসীরা পরিষ্কার বলেছে নদী খুব বিপজ্জনক, গভীরতা অনেক বেশি আর ঘূর্ণিপাকও আছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু প্রিয়ার মাথায় তখন শহরের জেদ চেপেছিল। সে খুব ভালো সাঁতার জানত, শহরের সুইমিং পুলে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করত। সে হেসে বলল, আরে ধুর, কিচ্ছু হয় না, আমি তো ভালো সাঁতার জানি, শুধু একটু পা ভিজিয়ে আসছি, তুমি বড্ড ভীতু। এতটা বলে সে তার দামি জুতো জোড়া খুলল, ব্যাগটা গাড়িতে রাখল এবং ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল। বান্ধবী অস্থির হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে দেখতে লাগল। শুরুতে সবকিছু খুব ভালো লাগছিল। জল ছিল বেশ ঠান্ডা, যা পায়ে এক সজীবতা এনে দিচ্ছিল। প্রিয়া আরও খানিকটা এগিয়ে গেল, জল এখন হাঁটু পর্যন্ত। সে হাসতে হাসতে বান্ধবীর দিকে ঘুরে বলল, দেখলে তো কত ভালো লাগছে, তুমিও এসো না। বান্ধবী আবার মানা করল, কিন্তু প্রিয়া শুনল না। সে আরও এগিয়ে গেল, জল এখন কোমর পর্যন্ত। তার মনে হচ্ছিল যেন সেই শৈশব ফিরে এসেছে। হঠাৎ করেই তার পা পিছলে গেল। নিচ থেকে এক তীব্র টান অনুভব করল সে। নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটা প্রবল ঘূর্ণিপাক তাকে জাপটে ধরল। জল তাকে চরকির মতো ঘোরাতে লাগল। প্রিয়া ঘাবড়ে গিয়ে হাত পা ছুটতে শুরু করল, মাথা জলের ওপরে রাখার চেষ্টা করল, কিন্তু প্রতিবার জল মুখে ঢুকে আসছিল। শ্বাস আটকে আসছিল তার। সে একবার জোরে চিৎকার করার চেষ্টা করল, বাঁচাও, বান্ধবী, কিন্তু তার আওয়াজ জলেই চাপা পড়ে গেল। শরীর ভারী হয়ে এলো, চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। তার মনে হল সব শেষ। ঠিক সেই সময় নদীর ওপর তৈরি পুরনো কাঠের পুল পার হচ্ছিল এক রিকশা চালক। তার নাম অজয়। বয়স বছর ৩০। সাধারণ গড়ন, খাটুনির ফলে মুখটা তামাটে হয়ে গেছে। পোশাক সাধারণ আর তালি মারা। সারাদিন রিকশা চালায়, আশেপাশের এলাকায় সাওয়ারি বয়ে বেড়ায়। সন্ধ্যা হয়ে আসছিল, সে বাড়ি ফিরছিল। রিকশায় কোনো সাওয়ারি ছিল না। হঠাৎ তার নজর পড়ল নিচে নদীর জলে। দূরে কেউ একজনকে হাত পা ছুটতে দেখল সে। প্রথমে মনে হলো কেউ হয়তো মাছ ধরছে বা খেলা করছে, কিন্তু পরক্ষণেই বুঝল যে কেউ একজন ডুবছে। অজয় তখনই রিকশা থামাল। পুলের ওপর আরও ২-৪ জন লোক ছিল। কেউ একজন বলল, আরে ভাই, কেউ একজন ডুবছে তো। অন্যজন বলল, স্রোত খুব তেজ, এখন আর কিছু করা যাবে না। কেউ চেঁচিয়ে উঠল, গেল রে, এবার গেল। ভয়ে সবাই পিছিয়ে আসছিল, কিন্তু অজয় কিচ্ছু ভাবল না। সে দেখল না যে কে ডুবছে, ভাবল না যে জল কতটা বিপজ্জনক, এমনকি নিজের জীবনের পরোয়াও করল না। তার মাথায় তখন একটাই চিন্তা, একজন মানুষ বিপদে পড়েছে,
সে রিকশাটা রাস্তার ওপর ফেলেই পুলের রেলিং বেয়ে সোজা নদীতে ঝাঁপ দিল। জলের ঠান্ডা ধাক্কায় এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল। তীব্র স্রোত তাকেও ঘোরাতে লাগল। কিন্তু অজয় এই গ্রামেরই ছেলে, নদীর মতিগতি তার চেনা, ছোটবেলা থেকেই সাঁতার জানে। সে নিজেকে সামলে নিয়ে সাঁতারে সেই দিকে এগিয়ে গেল যেখানে প্রিয়া ডুবছিল। প্রিয়া ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছে। তার শরীর জলের উপর ভাসছিল, কিন্তু প্রাণ ধুকপুক করছে মাত্র। অজয় নিজের পুরো শক্তি দিয়ে তাকে কোমর জড়িয়ে ধরল। এবার তারা দুজন। স্রোত আরও প্রবল হল। বারবার মনে হচ্ছিল দুজনেই ডুবে যাবে। বারবার জল মুখে আসছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু অজয় হাল ছাড়ল না। সে এক হাতে সাঁতরাচ্ছিল আর অন্য হাতে প্রিয়াকে উপরে তুলে রাখছিল। দীর্ঘ সংগ্রামের পর ধীরে ধীরে সে প্রিয়াকে তীরের দিকে টেনে নিয়ে এলো। অবশেষে কয়েক মিনিটের মরণপন্ন লড়াইয়ের পর দুজনেই তীরে পৌঁছাল। বাইরে এসে দুজনেই হাঁপাতে হাঁপাতে লুটিয়ে পড়ল। অজয়ের শরীর কাঁপছিল। প্রিয়ার মুখ দিয়ে জল বেরোচ্ছিল। সে তখনও অচৈতন্য। পুলের ওপর থেকে লোকজন দৌড়ে এলো। কেউ প্রিয়ার মুখ পরিষ্কার করল, কেউ বুকে চাপ দিতে লাগল। কিছুক্ষণ পর প্রিয়া জোরে কেসে উঠল। মুখ দিয়ে জল বেরিয়ে আসার পর তার শ্বাস ফিরল। সে বেঁচে গেল। প্রিয়ার বান্ধবী কাঁদতে কাঁদতে দৌড়ে এলো এবং তৎক্ষণাৎ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকল। আশপাশের গ্রামবাসীরা জমা হলো। কেউ অজয়ের পিঠ চাপড়ে দিচ্ছিল, কেউ ঈশ্বরের নাম নিচ্ছিল। কিন্তু অজয় চুপচাপ একটা পাথরের ওপর বসে রইল। তার জামাকাপড় ভেজা, শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু চোখে মুখে কোনো অহংকার নেই। যখন অ্যাম্বুলেন্স এলো এবং প্রিয়াকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো, তখনও অজয় কিচ্ছু বলল না। সে নিজের ভেজা রিকশাটা নিল এবং ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। সে জানত না যে যাকে সে বাঁচিয়েছে সে কোটি টাকার মালকিন, আর প্রিয়াও জানত না যে এক সাধারণ রিকশাচালক তার প্রাণ বাঁচিয়েছে। অজয়ের কাছে এটা কোনো বড় বীরত্ব ছিল না। তার কাছে এটা স্রেফ সেই কাজ ছিল যা সেই মুহূর্তে করা উচিত ছিল, একজন মানুষের পাশে দাঁড়ানো। বাড়ি ফিরতেই মা জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হলো কেন? অজয় শুধু বলল, নদীতে একজনকে বাঁচালাম। মা তার দিকে তাকালেন, চোখ জলে ভরে এলো। মা বললেন, ভগবান তোকে ভালো রাখুক বাবা। সে রাতে অজয়ের প্রবল জ্বর এলো, শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে কাউকে কিছু অভিযোগ করল না। পরদিন সকালে আবার সেই রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। জীবন আবার আগের ছন্দে চলতে শুরু করল। প্রিয়া শহরের বড় হাসপাতালে ভর্তি হল। ডাক্তাররা পরিষ্কার জানিয়েছিলেন যে সে অলৌকিকভাবে বেঁচে গেছে। কয়েক মিনিটের দেরি হলেই সব শেষ হয়ে যেত। কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা আর চিকিৎসার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। বান্ধবী সব কিছু সামলে নিয়েছিল, গাড়ি আর ড্রাইভার তো ছিলই। অবশেষে প্রিয়া তার সেই চকমকে পৃথিবীতে ফিরে গেল। দামি গাড়ি, আকাশচুম্বী অট্টালিকা, অফিসের মিটিং, বিদেশি ক্লায়েন্ট, লাক্সারি হোটেল আর পার্টি, সবকিছু আগের মতো চলতে শুরু করল। বাইরে থেকে দেখে মনে হতো তার জীবন নিখুঁত। লোকে বলতো প্রিয়া কত ভাগ্যবতী, কত সফল। কিন্তু ভেতর থেকে সবকিছু আগের মতো ছিল না। রাতে আলো নেভালে আর তার ঘুম আসত না। হঠাৎ চোখ খুলে যেত আর বুক ধরপড় করত। তার বারবার সেই জলের টান মনে পড়ত, নিঃশ্বাস আটকে যাওয়া, মুখে জল ঢুকে পড়া আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সে বালিশে মুখ গুজে কাঁদত, নিজেকে বারবার বোঝাত যে সব মিটে গেছে, কিন্তু মনের কোণে একটা প্রশ্ন বিধে থাকত, কে আমাকে বাঁচিয়েছিল? সে কখনো জানার চেষ্টা করেনি। হয়তো ভয় ছিল যে নাম জানলে ঋণের বোঝা আরও ভারী হয়ে যাবে, অথবা হয়তো সে ভেবেছিল নিয়তিই তাকে বাঁচিয়েছে। সে নিজেকে আরও বেশি কাজে ব্যস্ত করে তুলল। কোম্পানির কাজ বাড়তে লাগল। বাবা ধীরে ধীরে সব দায়িত্ব তার ওপর সঁপে দিলেন। এখন সে নিজেই বড় বড় সিদ্ধান্ত নেয়। মিডিয়ায় তার প্রশংসা হয়, ম্যাগাজিনের কভারে তার ছবি আসে, অ্যাওয়ার্ড শোতে স্পিচ দেয়, আর সোশ্যাল মিডিয়ায় তার লাখো ফলোয়ার। লোকে তাকে সফল বিজনেসউম্যান বলে ডাকে। কিন্তু প্রতিটি প্রশংসার পর তার ভেতরের শূন্যতা আরও গভীর হতো। রাতগুলো আরও বেশি অস্থির হয়ে উঠল। এখন তো দিনের বেলাতেও হুটহাট সবকিছু থামিয়ে সে জানলার বাড়িতে তাকিয়ে ভাবত, আমি এত কিছু কেন করছি, কার জন্য? অন্যদিকে অজয়ের জীবনে কোনো পরিবর্তন আসেনি। গ্রামে কিছুদিন মানুষ বলাবলি করছিল যে অজয় সেই শহরের বড়লোক মেয়েটিকে বাঁচিয়েছে। কেউ বলতো খুব সাহসর, কেউ বলতো ভগবান মঙ্গল করবেন। কিন্তু ধীরে ধীরে সেই আলোচনা থেমে গেল। কোনো খবরের কাগজে লোক এলো না, কোনো সম্মান পাওয়া গেল না, কোনো পুরস্কারও না। অজয় নিজেও এটাই চেয়েছিল। সে সকালে ওঠে, মায়ের জন্য চা বানায়, রিকশা পরিষ্কার করে বেরিয়ে পড়ে, সারাদিন রোদে বৃষ্টিতে সওয়ারি টানে। সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফেরে। মা এখন বেশ বৃদ্ধা হয়ে গেছেন, চলাফেরা করতে কষ্ট হয়। ঘরে শুধু এই মা আর ছেলেই আছে। বাবা মারা গেছেন অনেক বছর আগে। মাঝে মধ্যে পুল পার হওয়ার সময় অজয় নিচের নদীর দিকে তাকাত। বুকটা একবার কেঁপে উঠত, তারপর আবার চোখ সরিয়ে নিত। তার কাছে ওই দিনটি ছিল স্রেফ এক অতীত মুহূর্ত। সে কখনো ভাবত না যে সে বড় কোনো কাজ করেছে। তার মনে শুধু ছিল সেদিন কেউ একজন ডুবছিল, সে সাহায্য করেছে। অন্য কেউ থাকলেও হয়তো এটাই করত।
এটাই ছিল তার কাছে মানবতা। বছরের পর বছর কেটে গেল, ৫-৭ বছর পার হল। সুরজপুর গ্রাম সেই আগের মতোই অবহেলিত রয়ে গেল। স্কুল বলতে একটা ভাঙাচোরা ঘর, যেখানে মাঝে মাঝে একজন শিক্ষক আসতেন। হাসপাতাল বলতে কিছু ছিল না, সামান্য অসুখেও শহরে ছুটতে হতো। কাঁচা রাস্তা, বর্ষায় কাদা আর নদী আজও সমান বিপজ্জনক। মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটত, আর গ্রামবাসীরা আফসোস করত। প্রিয়া এখন কোম্পানির সর্বেসর্বা। সে অনেক নতুন প্রজেক্ট শুরু করল, সারা দেশে কোম্পানির নাম ছড়িয়ে পড়ল। সে নিজেই একটা বড় ব্র্যান্ড হয়ে উঠল। তরুণীরা তাকে নিজেদের আদর্শ মানত। কিন্তু সাফল্য যত বাড়ছিল, রাতের অস্থিরতাও তত বাড়ছিল। এখন দিনের বেলাতেও সবকিছু ঝাপসা হয়ে যেত, তার শুধু সেই নদীর জল মনে পড়ত। একদিন এক বড় সামাজিক অনুষ্ঠানে প্রিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে বিভিন্ন সংস্থা তাদের রিপোর্ট পেশ করছিল। একটি সংস্থা গ্রামীণ এলাকায় নদী দুর্ঘটনা রোধ নিয়ে কাজ করছিল। তাদের প্রেজেন্টেশনে ছবি দেখানো হচ্ছিল, পুরনো পুল, বিপজ্জনক নদী আর দুর্ঘটনার ছবি। হঠাৎ স্ক্রিনে সুরজপুর গ্রামের নাম ফুটে উঠল। সেই পুরনো পুল, সেই নদী। প্রিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ঝুঁকে পড়ে মন দিয়ে দেখল। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর প্রিয়া সেই সংস্থার প্রতিনিধির পথ আটকাল। তার গলা কাঁপছিল। সে আস্তে করে জিজ্ঞাসা করল, সুরজপুর গ্রামে কয়েক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল না? এক মেয়ে ডুবছিল? প্রতিনিধি মাথা নাড়লেন। হ্যাঁ, হয়েছিল। একটা বড় বিপদ টলে গিয়েছিল। গ্রামের এক রিকশাচালক পুল থেকে ঝাঁপ দিয়ে মেয়েটাকে বাঁচিয়ে এনেছিল। নাম তার অজয়। খুব সাধারণ মানুষ, আজও সেই গ্রামেই রিকশা চালায়। প্রিয়ার নিঃশ্বাস যেন থমকে গেল, তার চোখ ভিজে উঠল। বহু বছর ধরে যে প্রশ্ন তার ভেতরে চাপা ছিল, আজ তার উত্তর মিলল। সে রাতে বাড়ি ফিরে সে আর ঘুমোতে পারল না। অজয়ের নামটা বারবার তার মনে প্রতিধ্বনিত হতে লাগল। তার মনে হল, তার আজকের এই সাফল্য, এই পুরো জীবন আসলে এক অজানা রিকশা চালকের সেই এক মরণ ঝাঁপের ফসল। এখন ঋণের একটা নাম পাওয়া গেছে, আর সেটা শোধ করার সময়ও এসে গেছে। পরদিন সকালে যখন প্রিয়া অফিসে গেল, তার মন ছিল অন্য কোথাও। মিটিংয়ে বসে থাকলেও সে কিছুই শুনতে পাচ্ছিল না। তার মাথায় শুধু একটা নাম ঘুরছিল, অজয়। দুপুরে সে তার সবচাইতে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল, সুরজপুর গ্রামের সব তথ্য চাই। স্কুল, হাসপাতাল, রাস্তা, নদীর অবস্থা, জীবনযাত্রা, সব কিছু আজ বিকেলের মধ্যে চাই। অ্যাসিস্ট্যান্ট অবাক হলেন, কিন্তু প্রিয়ার গম্ভীর মুখ দেখে কিছু বললেন না। বিকেলের মধ্যে মোটা এক রিপোর্ট প্রিয়ার টেবিলে এসে হাজির হল। সে মাঝরাত পর্যন্ত একা বসে সেই রিপোর্ট পড়ল। গ্রামের অবস্থা দেখে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। স্কুল মানে একটা জরাজীর্ণ ঘর, যেখানে শিক্ষক নেই বললেই চলে। ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত। হাসপাতাল বলতে কিচ্ছু নেই। সামান্য অসুখেও শহরে ছুটতে হয়। আর রাস্তা এত খারাপ যে রোগী পথেই মারা যায়। কাঁচা রাস্তা বর্ষায় কাদা আর নর্দমায় ভরে যায়। নদী আজও বিপজ্জনক। কোনো রেলিং নেই, কোনো সতর্কবার্তা নেই। বছরে একটা প্রাণহানি ঘটেই চলেছে। প্রিয়া বুঝল যে শুধু থ্যাংক ইউ বলে বা কিছু টাকা দিয়ে এই ঋণ শোধ হবে না। এই ঋণ শুধু অজয়ের নয়, এই ঋণ গ্রামের সেই প্রতিটি শিশুর যারা পড়তে পারছে না, প্রতিটি সেই রোগীর যারা চিকিৎসা পায় না, প্রতিটি সেই মানুষের যারা প্রতিদিন নদীর ভয়ে দিন কাটায়। সে সিদ্ধান্ত নিল গ্রামটাকে বদলে দিতে হবে, কিন্তু এমনভাবে যেন অজয় কখনো বুঝতে না পারে যে এসব তার জন্য হচ্ছে। অজয় যদি জানতে পারে যে এটা একটা প্রতিদান বা করুণা, তবে সে হয়তো সেটা গ্রহণ করবে না। সে ছিল খুবই সাদাতে আর আত্মমর্যাদা সম্পন্ন। প্রিয়া একটা আলাদা ট্রাস্ট তৈরি করল, নাম দিল আসরা। কোম্পানির নাম থেকে তা ছিল একদম আলাদা। তার কঠোর নির্দেশ ছিল, কোথাও তার নাম বা কোম্পানির নাম ব্যবহার করা যাবে না। কোনো উদ্বোধন অনুষ্ঠান হবে না, ফিতে কাটা হবে না, কোনো ছবি তোলা হবে না, এমনকি মিডিয়াকেও জানানো হবে না। কাজ হবে নিঃশব্দে। প্রথমে শুরু হলো স্কুল। পুরনো জায়গায় গড়ে উঠল নতুন বিল্ডিং, আধুনিক ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ আর কম্পিউটার রুম। এরপর ছোট অথচ সুসজ্জিত এক হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ আর বেসিক মেশিন সহ একটি অ্যাম্বুলেন্স। নদীর পাড় দিয়ে বসানো হলো মজবুত লোহার রেলিং আর বড় বড় সতর্কবার্তা বোর্ড। জায়গায় জায়গায় লাইফ জ্যাকেট আর দড়ি রাখা হলো। কাঁচা রাস্তাগুলো পাকা করা হলো, যাতে বর্ষাতেও গ্রাম বিচ্ছিন্ন না হয়ে পড়ে। সবকিছু এমনভাবে করা হলো যেন গ্রামটি নিজের পায়ে দাঁড়াতে পারে। কাজ শুরু হতে কয়েক সপ্তাহ লাগল। একদিন গ্রামের শ্রমিকরা এসে পৌঁছল। ট্রাক ভরে ভরে মালপত্র আসতে লাগল, ইট, সিমেন্ট, লোহা। গ্রামবাসীরা অবাক। কেউ বলল সরকারের প্রজেক্ট, কেউ বলল কোনো বড় শেড দান করেছে। অজয়ও সবকিছু দেখছিল। সে শুরুতেই কিছুটা আন্দাজ করেছিল যে এর পেছনে প্রিয়া আছে, কিন্তু সে মুখ খুলল না। সে নিজের রিকশা চালাতে লাগল আর বিকেলে বাচ্চাদের পড়াতে শুরু করল। ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলে গেল। স্কুলের দেয়াল উঠল, ছাদ ঢালাই হলো, হাসপাতালের বিল্ডিংও দ্রুত দাঁড়িয়ে গেল। নদীর ধারে রেলিং লেগে গেল, বড় লাল বোর্ডে লেখা হলো, বিপজ্জনক এলাকা, জলে নামবেন না।
এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি নামল, নদীর জল ফুলে ফেপে উঠল। স্রোত এত তেজ যে আগে হলে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটত। লোক ভয়ে পুলের উপর ভিড় করল, কিন্তু এবার দৃশ্য ছিল আলাদা। রেলিংয়ের কারণে কেউ কিনারার দিকে যাচ্ছিল না, বোটগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, বাচ্চারাও দূর থেকে দেখছিল। অজয় দীর্ঘক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। সে প্রথমবার অনুভব করল যে পরিবর্তন শুধু ইট পাথর দিয়ে নয়, সুরক্ষা আর সুচিন্তা দিয়ে আসে। সে রাতে শহরে প্রিয়ার কাছে খবর এলো যে গ্রামে জল বেড়েছে। তার বুক কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ ট্রাস্টের লোকাল কোঅর্ডিনেটরকে ফোন করল, জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? উত্তর এলো, হ্যাঁ দিদি, কোনো দুর্ঘটনা ঘটেনি। নতুন রেলিং আর বোর্ডের কারণে সব নিয়ন্ত্রণে আছে। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে নিজে গ্রামে গেল না। সে ভাবল প্রতিবার পৌঁছনো জরুরি নয়, মানুষের উপর ভরসা করাও এক বড় দায়িত্ব। তারপর একদিন অজয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। টানা পরিশ্রম, বৃষ্টিতে ভেজা আর ক্লান্তি থেকে তার তীব্র জ্বর এলো। শরীর আর চলছিল না। গ্রামবাসীরা তাকে নতুন হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল তখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে ওষুধ দিলেন আর বিশ্রামের পরামর্শ দিলেন। অজয় বিছানায় শুয়ে রইল। প্রথমবার সে বুঝতে পারল যে সে শুধু অন্যদের জন্য নয়, নিজের জন্যেও জরুরি। খবর প্রিয়ার কাছে পৌঁছল। সে ওই দিন সন্ধ্যায় গ্রামে চলে এলো। হাসপাতালের ছোট ঘরে অজয়কে দেখে তার মন ভিজে এলো। অজয়কে খুব দুর্বল দেখাচ্ছিল। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু চোখে সেই আগের স্থিরতা। প্রিয়া মৃদুস্বরে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? অজয় হালকা হাসল, ঠিক আছি, ওষুধ পেয়েছি, জলদি বাড়ি ফিরে যাব। প্রিয়া আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দ বেরোল না। সে ডাক্তারের সাথে কথা বলল, সব ব্যবস্থা তদারকি করে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। সে বুঝল অজয়ের কোনো সহানুভূতির প্রয়োজন নেই, কেবল সম্মানটুকুই তার কাম্য, আর সেটাই সে দিতে চেয়েছিল। কাজ দ্রুতগতিতে এগিয়ে চলল। স্কুল তৈরি হয়ে গেল। হাসপাতালে পুরোদমে চিকিৎসা শুরু হলো। গ্রামে এক নতুন আশা জন্মাল। ঋণ শোধ হচ্ছিল কোনো চেক দিয়ে নয়, বরং প্রতিটি সেই পদক্ষেপে যা জীবনকে সহজ আর নিরাপদ করে তোলে। আর এসবই হচ্ছিল চুপচাপ, কাউকে জানতে না দিয়ে, যে সবই ছিল সেই এক পুরনো মরণঝাপের প্রতিদান। সময় বয়ে চলল। সুরাজপুর গ্রাম আর আগের মতো রইল না। স্কুলের সেই হাসাহাসি আর দৌড়ঝাঁপের আওয়াজ পুরো এলাকায় ছড়িয়ে পড়ত। ক্লাসরুমগুলো ছিল রঙিন, চেয়ার টেবিলে বসে বাচ্চারা পড়াশোনা করত। লাইব্রেরিতে বই ছিল, খেলার মাঠে বাচ্চারা ক্রিকেট খেলত। নতুন শিক্ষকরা নিয়মিত আসতেন আর বাচ্চাদের স্বপ্ন দেখতে শেখাতেন। কেউ ডাক্তার হতে চাইত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আগে যেখানে বাচ্চারা মাঠে কাজ করত, এখন তারা স্কুলের ঘণ্টা শুনে দৌড়ে আসত। হাসপাতালের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত। গ্রামবাসীদের আর এখন শহরের দামি আর বিপজ্জনক চক্কর কাটতে হতো না। নদীর ধারের রেলিং আর বোর্ড অনেক জীবন বাঁচিয়েছিল। মানুষ এখন সাবধান। অজয়ের দিনলিপি বাইরে থেকে একই ছিল। সকালে রিকশা নিয়ে বেরোনো, সারাদিন খাটুনি, সন্ধ্যায় ফেরা। কিন্তু এখন সন্ধ্যায় সে স্কুলের কাছে থামত। বাচ্চারা দৌড়ে তার কাছে আসত। সে তাদের অতিরিক্ত পড়াশোনা করাত, অক্ষর চেনা, নামতা শেখানো বা গল্প বলা। বাচ্চারা তাকে ঘিরে ধরত। কেউ জিজ্ঞেস করত, অজয় ভাইয়া, আমি পাইলট হতে পারবো তো? সে হেসে বলতো, পরিশ্রম করো, আকাশও ছোট মনে হবে। সে নিজেকে সেই বাচ্চাদের মধ্যে খুঁজে পেত, সেই কৌতূহল, সেই স্বপ্ন, সেই দারিদ্র্য। এখন গ্রামবাসীরা তাকে আলাদা চোখে দেখত। হিরো বলতো না ঠিকই, কিন্তু বিপদে পড়লে প্রথমেই অজয়ের কথা মনে করত। সে গ্রামের এক অলিখিত কণ্ঠে পরিণত হয়েছিল। প্রিয়া শহরে তার কোম্পানি সামলাচ্ছিল, বড় বড় সিদ্ধান্ত, আন্তর্জাতিক মিটিং। কিন্তু এখন তার জীবনে একটা ভারসাম্য এসেছে। প্রতি মাসে ট্রাস্টের রিপোর্ট দেখত, কোথাও খামতি থাকলে তা পূরণ করে দিত। সে ইচ্ছা করেই গ্রামে কম যেত। সে ভাবত গ্রামের মানুষকে এখন মালিক নয়, অংশীদার বানানো উচিত। ট্রাস্টের দায়িত্ব ধীরে ধীরে গ্রামের লোকেদের উপরই ছেড়ে দেওয়া হলো। এখন সিদ্ধান্ত তারাই নিত, স্কুলে কি পড়ানো হবে বা হাসপাতালে কি ওষুধ থাকবে। শহর থেকে শুধু সাহায্যটুকু আসত। একদিন গ্রামের বাচ্চারা একটা ছোট অনুষ্ঠান আয়োজন করল। কোনো বড় আয়োজন নয়, স্রেফ নিজেদের খুশির জন্য। গান গাইল, কবিতা শোনালো, ছোট নাটক করল। অজয় বাচ্চাদের সাথে বসেছিল। প্রিয়া দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। একটি ছোট মেয়ে সামনে এসে কবিতা আবৃত্তি করল, জলের ভয় নিয়ে, ডুবে যাওয়া নিয়ে, আর তারপর কারোর হাত ধরে ফিরে আসা নিয়ে। প্রিয়ার চোখ জলে ভরে এলো। তার মনে হলো সেই কবিতায় তার পুরো জীবনটাই যেন ধরা পড়েছে। ভয়, অন্ধকার, আর তারপর এক অজানা হাত যা জীবন ফিরিয়ে দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর গ্রামের বড়রা অজয়ের কাছে এলেন। তারা বললেন, বেটা, তুই সেদিন শুধু একজনের প্রাণ বাঁচাসনি, তুই পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়েছিস। আজ এই স্কুল, এই হাসপাতাল, এই নিরাপত্তা সবই তোর সেই প্রাণের বাজি রাখার ফল। অজয় মাথা নিচু করে মৃদুস্বরে বলল, আমি কিচ্ছু বদলাইনি, স্রেফ ওই মুহূর্তে যা ঠিক মনে হয়েছিল তা করেছি।
বাকি সব ওপরওয়ালার দয়া। সেদিন সন্ধ্যায় পুলের ওপর প্রিয়া আর অজয়ের দেখা হলো। সূর্য ডুবছিল, নদী শান্তভাবে বয়ে যাচ্ছিল, যেন কিছুই হয়নি। প্রিয়া জিজ্ঞেস করল, সেদিন তোমার কি সত্যি ভয় লাগেনি? অজয় কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভয় খুব লেগেছিল। জল ছিল ঠান্ডা, স্রোত ছিল খুব তেজ, বারবার মনে হচ্ছিল দুজনেই ডুবে যাব। কিন্তু ওই সময় কারোর প্রাণ নিজের প্রাণের চেয়ে বড় মনে হচ্ছিল। প্রিয়া দৃষ্টি নিচু করল। সে বুঝল যে সাহসিকতা মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় পাওয়া সত্ত্বেও সঠিক কাজটা করা। সে মনে মনে ঠিক করল, এই ঋণ কোনোদিন পুরোপুরি শোধ হবে না, আর হওয়া উচিত নয়। এই ঋণই তাকে সঠিক পথে রাখবে, মনে করিয়ে দেবে জীবন কতটা মূল্যবান। এক রাতে গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার। মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আকাশ পরিষ্কার ছিল, তারারা ঝিকমিক করছিল। প্রিয়া আর অজয়ও বাইরে ছিল, কিছুটা দূরে দাঁড়িয়ে। অন্ধকারে কথা বলা সহজ হয়ে যায়। প্রিয়া আস্তে করে বলল, যদি সেদিন তুমি না থাকতে, তবে আজ আমি এখানে থাকতাম না। নাই স্কুল হতো, নাই হাসপাতাল হতো। অজয় বলল, যদি আমি না থাকতাম, তবে অন্য কেউ থাকত। মানবতা কোনো দিন শেষ হয় না। প্রিয়া হাসল, হয়তো, কিন্তু আমার জন্য তো তুমিই ছিলে। দুজনেই চুপ হয়ে গেল। এই নিস্তব্ধতায় কোনো নাটক ছিল না, ছিল গভীর এক ভরসা। কিছুদিন পর পুলের একপাশে ফাটল দেখা দিল। বর্ষায় তা আরও গভীর হল। অজয় প্রথম সেটা দেখল এবং সবাইকে দূরে থাকতে বলল। খবর প্রিয়ার কাছে পৌঁছল। সে দেরি না করে এলো, ইঞ্জিনিয়ার ডাকল এবং মেরামতি শুরু হলো। সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হলো। মেরামতি শেষ হওয়ার পর অজয় প্রিয়াকে বলল, এখন সত্যি মনে হচ্ছে যে ঋণ শোধ হচ্ছে। প্রিয়া হেসে জবাব দিল, না, এখন এটা আর ঋণ নয়, দায়িত্ব, আমাদের দুজনের দায়িত্ব। গ্রামের মানুষ এই বদল অনুভব করছিল। আগে তারা সাহায্যকে ওপর থেকে আসা আদেশ ভাবত, এখন তাকে নিজেদের প্রয়োজন মনে করত। স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরাই করত, হাসপাতালে একে অপরকে সাহায্য করত। বাচ্চারা বড় হয়ে গ্রামে ফেরার স্বপ্ন দেখতে শুরু করল। এক বিকেলে যখন প্রিয়া শহরে ফিরছিল, অজয় জিজ্ঞেস করল, আবার কবে আসবে? প্রিয়া বলল, প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ, নইলে সব তো আপন নিয়মেই চলতে থাকবে। অজয় মাথা নাড়ল। সে প্রথমবার অনুভব করল যে সে একা নয়। গাড়ি চলতে শুরু করল। অজয় দীর্ঘক্ষণ পুলের ওপর দাঁড়িয়ে রইল। নদী বয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবল, জীবনটাও বোধহয় এই নদীর মতো, ক্রমাগত বয়ে চলা। তফাৎ শুধু একটাই, এখন নদীর কিনারাগুলো অনেক বেশি মজবুত হয়ে গেছে। প্রিয়া শহরে ফিরে গেল, কিন্তু গ্রামটি তার মনের ভেতরে গেঁথে গেল। তাকে এক বড় সম্মান প্রদান করা হলো। মঞ্চে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো, জীবনের সবচাইতে বড় শিক্ষা কি, সে বলল, কারোর জীবন বাঁচানো মানে স্রেফ এক মুহূর্তের কাজ নয়, তা সারা জীবনের দায়িত্ব হয়ে যায়। সুরজপুরের মানুষ আজও বলে, টাকা বড় হতে পারে, পদমর্যাদা উঁচু হতে পারে, কিন্তু সেই মানুষই বড় যে কিছু না চেয়েই অন্যের জীবন বাঁচিয়ে দেয়। সেই ঋণ কোনো দিন শোধ হয়নি, তা বরং এক অটুট ভরসায় রূপান্তরিত হয়েছিল। আর ভরসার চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না। এখন আপনারাই বলুন বন্ধুরা, যদি অজয়ের জায়গায় আপনারা হতেন, তবে কি আপনারাও ঝাঁপ দিতেন এবং বিনিময়ে কিছু চাইতেন না? মানবতা কখনো বৃথা যায় না, সুকর্মের ফল সব সময় মেলে, আর ঈশ্বর প্রায়ই মানুষের রূপেই সাহায্য পাঠান, যেমন অজয়। আপনারা যদি সত্যি এই গল্পটি পড়ে থাকেন, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি আমাদের গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে নিজের গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি।